সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শীতে বাত ব্যথা কেন বাড়ে এবং এর প্রতিকার কি এই বিষয় নিয়ে। শীতে বাতের ব্যথা বাড়ার কারণ ও প্রতিকারের পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এখন তো স্যার শীতকাল চলছে এবং আমরা প্রায়শই দেখে থাকি অনেক মানুষ ঠান্ডাজনিত কারণে ভুগে থাকে। শীতকালে দেখা যায় যাদের বাতের ব্যথা রয়েছে সেটি হঠাৎ করে বেড়ে যায়, এটি হওয়ার কারণ কি? অনেক ধন্যবাদ। খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আসলে শীতের এই সময়ে আমাদের যে সমস্যাগুলো দেখা যায়, যেখানে ব্লাড সার্কুলেশন গুলো আমাদের কমে যায় এবং যেকোনো আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি যে পেইন গুলা সেগুলো সাধারণত ঠান্ডা ওয়েদারে বেড়ে যায়। সো সেই কারণেই মূলত এই শীতের সময় আমাদের বিভিন্ন রকম আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস, এগুলো বেড়ে যায়। তো গাউটি আর্থ্রাইটিসের পেছনে আরেকটা কারণ আছে। আমরা দেখি আমাদের শীতকালে বিশেষ করে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আমরা অনেক সময় বেশি খেয়ে থাকি। যেমন কিছু ভেজিটেবল আছে যেটা শীতে আমরা পাই, যেমন সিমের যে বীজটা থাকে, বীজ বা সিড যেটা আমরা বলি, এটা থেকে ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে যায়। তারপর আমাদের এই ওয়েডিং সিজনও বলা হয়, এই সময় বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান বেশি হয় আমাদের দেশে। আমাদের কালচারাল কিছু ইস্যুস আছে, আবার অনেক সময় আমরা বেড়াইতে যাই, বাচ্চাদের স্কুল ছুটি থাকে। তো এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে হাই প্রোটিন ডায়েটটা আমরা ইনটেক বেশি করি, যে কারণে অনেক সময় গাউটি আর্থ্রাইটিসটা আমাদের বেড়ে যায়। তো ওভারঅল দেখা যায় যে এই ঠান্ডা ওয়েদারে আর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলো এইসব কারণে বেড়ে যেয়ে থাকে। স্যার, আরেকটি বিষয় দেখা যাচ্ছে ঠান্ডা আবহাওয়া, এটির সাথে কি জয়েন্টের ব্যথার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে? হ্যাঁ, জয়েন্ট ব্যথার একটা সম্পর্ক আছে। আমরা যেকোনো আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি যে ডিজিজগুলা রয়েছে সেগুলো আমরা দেখি যে কোল্ড ওয়েদার বা ঠান্ডা ওয়েদারে বেড়ে যায়। যেমন ওয়ার্ম ওয়েদার বা হট ওয়েদারে সেই ইনফ্লামেশন গুলো কমে যায়। যে কারণে ক্রনিক যে পেইন গুলা থাকে, সেক্ষেত্রে আমরা গরম সেক দিতে বলি। পেশেন্ট একটু ভালো অনুভব করে। তো দেখা যায় যে, যে দেশগুলোতে ঠান্ডাটা বেশি, যেমন আমরা আমেরিকার কিছু স্টেট আছে বা কানাডা, দক্ষিণ কোরিয়া, এইসব জায়গায় আর্থ্রাইটিস বা ইনফ্লামেশনে ভুগে, তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে সবসময় বলি বাসার মধ্যে রুমের যে রুম হিটার ইউজ করার জন্য। এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত যে আর্থ্রাইটিসের পেইন গুলা ঠান্ডা ওয়েদারে বেড়ে যায়। স্যার, আপনি বলছিলেন কিছু ডিজিজের কথা কোল্ড ওয়েদারে। এরকম কিছু ডিজিজ রয়েছে যেমন অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। রাইট, এগুলো কি শীতের সিজনে বেশি ব্যথা বাড়ায় রোগীদের ক্ষেত্রে? রাইট। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আমরা বলি যে, যেমন সকালে ঘুম থেকে উঠতে গেলে ওই সময়টা তার পেইনটা বেশি থাকে। একটু মুভমেন্ট যখন করে, কাজকর্ম করে, তখন আমার ব্যথাটা কমে যায়। নরমালি এটা থাকে, কিন্তু যখন ঠান্ডা ওয়েদার বা শীতের সময়, এই সময় দেখা যায় যে এই তীব্রতাটা আরো অনেক বেড়ে যেত। কারণ ইনফ্লামেশন গুলা বেড়ে যায় এবং মর্নিং এ একটা স্টিফনেস যেটা থাকে, সেটা নরমালি যখন আমরা একটু কিছুক্ষণ বসে আছি আবার হাঁটতে যাচ্ছি, তখন ওই স্টিফনেসটা গ্রো করে। বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর রোগীরা বেশি আক্রান্ত হয়ে থাকে ঠান্ডায়। এছাড়া অস্টিও আর্থ্রাইটিসটা সাধারণত বড়, বড় জয়েন্ট গুলাতে হয়। তো মূলত ২ টাই তো আর্থ্রাইটিস। একটা হলো ছোট, ছোট জয়েন্টকে অ্যাটাক করে, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে বড়, বড় জয়েন্টকে অ্যাটাক করে। সো প্রত্যেকটা আর্থ্রাইটিসই আসলে এই শীতের সময় বেড়ে যায়। আরেকটি বিষয় দেখা যায় অনেকের বয়স বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার বাতের ব্যথা যে একটি ঝুঁকি রয়েছে সেটিও বেড়ে যাচ্ছে। এটি কেন হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বয়সের সাথে, সাথে যখন আমাদের চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে, কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়। তো সেই চেঞ্জগুলা আসলে একটা সার্টেন এজের পরে আমাদের সবারই হতে থাকে। কিন্তু ক্ষেত্র বিশেষে এটা আরো বেড়ে যায়। যেমন কেউ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেয়ে থাকে, তার হাড়গুলা দুর্বল হয়ে যায়। কারো যদি ছোটবেলায় রিউমেটিক ফিভার থেকে থাকে, তাহলে সে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে ফ্যামিলি হিস্ট্রিতে তার এ ধরনের বাতরোগ রয়েছে, তাহলে সে তার ঝুঁকিতে বেশি থাকে। এখন দেখবেন অনেকে আছে যে 70 ইয়ার্স ওল্ড, বাট তার কোনো ব্যথা-বেদনা নেই। বাট অনেকে আছে 55 ইয়ার্স, সে হয়তো অনেক ব্যথায় আক্রান্ত। এটা আসলে ফিক্সড করে বলা যায় না, কিন্তু ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে এটা ভিন্নতা থাকে। ঠিক তেমনই বয়স বাড়ার সাথে, সাথে আমাদের হাড়ের ক্ষয় হয়, অস্টিওপোরোসিস ডেভেলপ করে, অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে। এগুলো হলো ন্যাচারাল প্রসেস। বাট এটাকে যদি আমরা কেউ প্রিভেন্ট করতে চাই, 100% প্রিভেন্টেবল না হলেও কিছু যদি আমরা খাদ্য খাবার মেনে চলি, যেমন আমরা খাদ্য খাবারের মধ্যে যদি একটু ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি ইনটেক করি, অন্যান্য যে মিনারেলস গুলা রয়েছে
যেমন আমরা বলি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো বেশি ইনটেক করি, মানে পর্যাপ্ত পরিমাণ যদি ইনটেক করি তাহলে অনেকাংশে এটা আমাদের কমে যেতে পারে। এছাড়া শারীরিক অ্যাক্টিভিটি, যেটা আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলি, সেটা যদি একজন অ্যাক্টিভ মানুষ হয় আর একজন যদি ইনঅ্যাক্টিভ মানুষ হয়, দুজনের সাথে যদি আমরা তুলনা করি, যে অ্যাক্টিভ সে কম্পারেটিভলি ভালো থাকবে, তার ব্লাড সার্কুলেশন বোনসে পৌঁছাবে, জয়েন্টে পৌঁছাবে, সো আর্থ্রাইটিসটা তার কম অ্যাটাক করবে। আবার ওয়েট একটা ফ্যাক্টর, আমরা যদি দেখি যে ওবেসিটি হই বা ওজন বেশি হয় মাত্রাতিরিক্ত, সেক্ষেত্রে আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্টগুলো আছে যেমন নি জয়েন্ট, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো বেশি ওজন ক্যারি করতে করতে ওখানে হাড়ের যে ক্ষয় রোগটা বা ওখানে যে ইনফ্লামেশনটা বেড়ে যায়, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। সো এখানে পারিপার্শ্বিক অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে বয়স তো একটা ফ্যাক্টর, সাথে এই ফ্যাক্টরগুলোও আমাদের এই আর্থ্রাইটিসটা বাড়ানোর পেছনে কাজ করে। ধন্যবাদ স্যার। আমরা প্রায় সময় দেখে থাকি অনেক মানুষ শীতকালে কিন্তু বেশি ভুগে থাকে বাত ব্যথায়। এটি কেন হয়? এটি কি রক্ত সঞ্চালন যে কমে যায় শীতকালে সেই কারণেই হয়ে থাকে? এটা অন্যতম কারণ। এছাড়া আমাদের শীতে দেখা যায় যে লোকজন একটু সহজে বের হতে চায় না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়। খাবারের মধ্যে যেটা বললাম যে অনেক সময় আমরা হাই প্রোটিন ডায়েটটা বেশি নিয়ে থাকি, রিচ ফুডটা বেশি নিই। এই সময় আমাদের কালচারাল কিছু ইস্যুস থাকে, যেমন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠানে আমরা যাই। একটু ট্রাভেল এই সময় বেশি হয়। দেখা যায় যে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বা অফিসিয়াল ছুটিও অনেকে নেন। এই সময়টা নিয়ে একটু ট্রাভেল করতে যাই। সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা খাবারের পরিমাণটা আমাদের বেড়ে যাচ্ছে। সো এইসব কারণে মূলত দেখা যায় যে এই শীতের সময় আমাদের পেইন, আর্থ্রাইটিস এই রিলেটেড ইস্যুগুলো বেড়ে যায়। ঠান্ডায় অনেকে দেখা যায় পেশি শক্ত হয়ে যায়। আমাদের হাত বা পায়ের পেশি শক্ত হয়ে যায়। এটির কারণে কি ব্যথা বাড়ে? এটিও কি কোনোভাবে দায়ী? নিশ্চয়ই। কারণ হলো আমরা যখন দেখি মাংসপেশি যখন অ্যাক্টিভ না থাকে, কাজকর্ম না করি, তখন দেখা যায় যে মাসলগুলাতে ব্লাড সার্কুলেশন কম হয়। সেক্ষেত্রে মাসল পুল হওয়ার চান্সটা বেশি থাকে। এছাড়া দেখা যায় যে কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং এই যে ইলেক্ট্রোলাইটস এর কিছু উপাদান থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড, এগুলা একটা যথেষ্ট পরিমাণে আমাদের শরীরে থাকার কথা। যদি কোনো কারণে সেটা ইমব্যালেন্স হয়, তখন এই ধরনের মাসল পুল হতে পারে। আমরা অনেক সময় দেখি যে ঘুমের মধ্যে মাসল পুল হচ্ছে, বিশেষ করে শেষ রাতের দিকে। পায়ের নিচে যে মাংসপেশিগুলা, যেটাকে আমরা কাপ মাসল বলি, ওটা হঠাৎ করে টেনে ধরছে এবং রোগীদের বক্তব্য থাকে এমন যে এমনভাবে টেনে ধরছে মনে হচ্ছে জীবনটা বের হয়ে যাবে বা পাটা ছিঁড়ে যাবে। তো এই সমস্যাগুলো আমরা শীতের দিনে আমরা বেশি দেখতে পাই, যে ব্লাড সার্কুলেশন কম হওয়ার কারণে। স্যার, আরেকটি বিষয় দেখা যাচ্ছে অনেক রোগীরাই ঘরে বসে চাইছে বাত ব্যথা কমানোর জন্য। হুম, হুম। তাদের জন্য কি কোনো ব্যায়াম আপনারা সাজেস্ট করেন বা কোন ব্যায়ামটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে? ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে যেটা মানুষের সচেতন হওয়া দরকার, যে দেখবেন একটা ওষুধের দোকানে অনেক প্রকারের ওষুধ রয়েছে। কিন্তু সব ওষুধ কিন্তু একজন রোগীর জন্য নয়। একজন রোগীর চিকিৎসক তাকে দেখার পরে, তাকে অ্যাসেসমেন্ট করার পরে তার জন্য যেটা নির্ধারণ করে দেবে সেইটা সেই ডোজ অনুযায়ী তার জন্য চিকিৎসা। ঠিক তেমনই ফিজিওথেরাপি বা এক্সারসাইজ এগুলা ক্ষেত্রেও ব্যক্তি বিশেষে কিন্তু চিকিৎসা ভিন্ন ভিন্ন। সবার জন্য সেম এক্সারসাইজ না। এখন একজনের ঘাড় ব্যথা, একজনের কোমর ব্যথা বা একজনের হাঁটু ব্যথা অনেকগুলি কারণে হতে পারে। তার হাঁটু ব্যথা ধরেন যে তার লিগামেন্ট ইনজুরির কারণে, তাহলে তার ট্রিটমেন্ট বা এক্সারসাইজ একরকম হবে। যদি তার হয় অস্টিওআর্থ্রাইটিস এর কারণে, তার ট্রিটমেন্ট এবং এক্সারসাইজ অন্যরকম। তো এই ক্ষেত্রে আসলে স্পেসিফিক ভাবে বলাটা কঠিন। এইজন্য আমরা বলব যে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি এই ধরনের সমস্যায় আক্রান্ত। তাহলে উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার জন্য যে একটা গাইডলাইন দিবেন বা প্রেসক্রিপশন দিবেন, সেটা যদি আপনি ফলো করেন তাহলে ওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অনেক সময় আমরা দেখি অনেক রোগী আমাদের কাছে আসে, বলে যে স্যার, আমরা তো ইউটিউবে অনেক ধরনের এক্সারসাইজ দেখলাম। তো আমি তো ওই একটা এক্সারসাইজ করে বরং আমি যতটুকু ভালো ছিলাম আরো খারাপের দিকে চলে গেছি। কারণ ওই এক্সারসাইজটা হয়তো ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বাট ওনারও হয়তো হাঁটু ব্যথা। কিন্তু যে কারণে একজন চিকিৎসক ওটা ডেমনস্ট্রেট করেছেন, সেই কারণটা হয়তো ভিন্ন ছিল। হাঁটু ব্যথার হয়তো ১৫ থেকে ২০ টা কারণ রয়েছে। সবার জন্য তো ট্রিটমেন্ট সেম হবে না। এজন্য এক কথায় আসলে একটা এক্সারসাইজ শিখিয়ে দেওয়া বা বলাটা আমরা মনে করি এটা ওয়াইজ হবে না। যেটা করে অনেকে উপকৃতও হতে পারে, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ তার আসল যে কারণ, সেটাকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করে তার জন্য একটা স্পেসিফিক ট্রিটমেন্ট প্ল্যান আমরা দিই, তাহলে সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্যার, আপনি জানাচ্ছিলেন একটু আগে যে ফিজিওথেরাপিও কিন্তু ভূমিকা রাখে। সেই বিষয়ে আরেকটা প্রশ্ন আপনার কাছে করব। শীতকালে বাত ব্যথা কমাতে ফিজিওথেরাপি কতটা কার্যকর? অনেক ধন্যবাদ। ফিজিওথেরাপি আসলে খুবই ভাইটাল একটা ট্রিটমেন্ট পদ্ধতি। আমরা যেটা নিয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা খুব কম।
আপনি দেখেন যে বিভিন্ন ব্যথানাশক ওষুধগুলা আমরা সাময়িকভাবে প্রেসক্রাইব করে থাকি বা বলে থাকি। কিন্তু সেটা দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। দীর্ঘমেয়াদী খেলে তার লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। ইভেন তার গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ এই ধরনের অনেকগুলো জটিলতা দেখা যায়। এজন্য এই যে মাস্কুলোস্কেলিটাল পেইন বা আর্থ্রাইটিস রিলেটেড পেইন এগুলা কমাতে ফিজিওথেরাপি একটা ম্যাজিক্যাল রোল প্লে করে। আমরা দেখি অনেক ক্ষেত্রে যে অনেক ব্যথানাশক ওষুধ খেয়েছে ইমপ্রুভমেন্ট যতক্ষণ ব্যথার ওষুধের অ্যাকশন থাকে, ব্যথাটা কম থাকে, বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে যদি তার ওই ইনফ্লামেশনটা আমরা কমিয়ে দিই তাহলে সে লং লাস্টিং বা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে থাকতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আপনি জানেন যে বয়স্ক ব্যক্তি যারা, তারা কিন্তু বিভিন্ন রকম আর্থ্রাইটিসে যেমন ভুগে, তাদের আবার বেশ কিছু কোমরবিডিটি থাকে। তাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তার হয়তো ক্রনিক কিডনি ডিজিজ আছে। তাদের কিন্তু পেইন কিলারটা তাদেরকে প্রেসক্রাইব করা যায় না। পেইন কিলার তাদের আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র তাদের চিকিৎসা পদ্ধতি হয়ে যায় এই সময়গুলাতে। ফিজিওথেরাপির মাধ্যমে তাদের পেইনগুলাকে তারা কমাইতে পারে, মুভমেন্টটাকে রেস্টোর করতে পারে। তার স্বাভাবিক জীবনযাপন করতে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার, এতক্ষণ আপনার কাছে জানছিলাম বাত ব্যথা কেন বাড়ে শীতকালে এবং ফিজিওথেরাপি এবং ব্যায়ামের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। জি, নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন শীতে বাতের ব্যথা বাড়ার বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি। স্যার, আমাদের এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছিল শীতকালে বাত ব্যথা নিয়ে। সেখানে আমাদের দর্শকরা কিছু প্রশ্ন করেছে, সেটি আপনার কাছে তুলে ধরবো। জি, নিশ্চয়ই। এমডি শহীদুল ইসলাম জানিয়েছে, বাঁ পায়ের হাঁটু নিচে মাংসপেশিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক ব্যথা করে, করণীয় কি জানাবেন? ধন্যবাদ দর্শক আপনাকে যে অ্যাপ্রোপ্রিয়েট একটা কোশ্চেন, কিন্তু আসলে এই কোশ্চেনের ভিতরে আরো কিছু কোশ্চেন আমাদের থেকে যায়, যেটা আমরা যখন একটা রোগীকে ডায়াগনোসিস করি কিছু হিস্ট্রি আমাদের প্রয়োজন পড়ে। যেমন এই যে দাঁড়িয়ে থাকার ব্যথাটা, এটা অনেকগুলি কারণে হতে পারে। আমরা দেখি যে অনেক সময় কোমর থেকে যে নার্ভটা পায়ের দিকে নেমে গেছে, কোনো কারণে যদি সেই কোমরের নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়। আবার অনেক সময় সেটা কাপ মাসেল ভিতর দিয়ে পায়ের গোড়ালির অংশ পর্যন্ত চলে যায়, আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেক্ষেত্রে তার ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ওই স্পেসিফিক রিজনের যে নার্ভগুলা রয়েছে সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে হতে পারে। হতে পারে ওখানে ব্লাড সার্কুলেশনের যে আর্টারি ভেইন রয়েছে সেই ব্লাড সার্কুলেশনগুলো কম হচ্ছে, সেক্ষেত্রে এরকম হতে পারে। অনেক সময় কিছু ভিটামিন মিনারেলসের ঘাটতিজনিত কারণে হতে পারে, যেমন তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো ঘাটতি আছে, পটাশিয়ামের ঘাটতি আছে, সেক্ষেত্রে ব্যথা হতে পারে। তো আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে, এটার জন্য তার অকুপেশন কি, কি ধরনের কাজের সাথে সে রিলেটেড, কোনো ট্রমা বা আঘাতের হিস্ট্রি আছে কিনা, অনেকগুলো বিষয়ই আমরা এগুলা নির্ণয় করার ক্ষেত্রে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন পড়ে। আমি ওনাকে বলবো দেরি না করে উনি নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি ওনাকে একটা অ্যাসেসমেন্ট করে কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে সে করতে পারে, করে তাকে একটা সঠিক ট্রিটমেন্ট বা গাইডলাইন দিবে। রিফাত হাসান জানিয়েছেন, হাতের কবজি থেকে ব্যথা করে, রাত হলে এর কারণ কি? হ্যাঁ, ধন্যবাদ রিফাত আপনাকে। যে আসলে কবজির ব্যথাটা এখন খুব কমন। আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা কাজেই, যেমন আমরা কম্পিউটারে কাজ করছি, লেখালেখি করছি, অনেক সময় কিছু কাজ থাকে যেটা আমাদের রিস্ট জয়েন্টের উপর অনেক প্রভাব ফেলে। তো সেই রিস্টের মুভমেন্টগুলা যদি আমরা মাত্রা অতিরিক্ত করি, সেক্ষেত্রে আমাদের ব্যথা হতে পারে। কিছু স্পোর্টস ইনজুরি আছে, দেখা যায় যে আমরা শীতের সময় একটু খেলাধুলা করছি, ব্যাডমিন্টন বলেন বা অনেকে লন টেনিস খেলে। তো এই ক্ষেত্রে দেখা যায় প্রতিনিয়ত রিস্ট জয়েন্টের উপর একটা স্ট্রেস পড়ে। বা আমরা যারা বিভিন্ন কম্পিউটারের কাজের সাথে রিলেটেড বা মোবাইলে নেট ব্রাউজিং করি, লেখালেখি করি, তাদের আমাদের রিস্ট জয়েন্টের পেইনটা খুব কমন।
তো এছাড়াও দেখা যায় যে রিস্ট জয়েন্টে আরো কয়েকটা জিনিস আমরা পাই, যেমন এই যে বড় আঙ্গুল যেটা, এটার এখান থেকে একটা টেন্ডন আমাদের আঙ্গুলের দিকে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস বলি। এছাড়া আমাদের রিস্ট জয়েন্টের এখানে এক ধরনের টানেল আছে, যেটাকে নার্ভগুলো আমাদের আঙ্গুলের দিকে যায়, সেক্ষেত্রে এটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি। এরকম বেশ কিছু ডিজিজে আমাদের মানে রিস্ট জয়েন্ট পেইন হয়। তো ওনার আসলে কি কারণে হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ হয়তো ব্যথানাশক ওষুধ খেলেও একটু ব্যথা কম থাকলো, বন্ধ করলে আবার পেন চলে আসলো, ওটা তো চিকিৎসা হলো না। এই জন্য বলবো নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। কি কারণে ব্যথাটা হচ্ছে, ওনার অকুপেশন কি, উনি কি ধরনের কাজের সাথে রিলেটেড, ওনার কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে কিনা, এগুলো আসলে জানতে হবে। তারপরে ওনাকে একটা সঠিক গাইডলাইন উনি দিবেন। স্যার, এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল পর্বে। জি। আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো যে শীতকালে বাত ব্যথা হলে কিন্তু অনেকেই গরম সেক দিয়ে থাকে। গরম সেক ও ঠান্ডা সেক কোনটি কখন ব্যবহার করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমরা এই জিনিসটা সাধারণ দর্শকদের আসলে সচেতনতার জন্য জানা দরকার। আমরা বলি যে কোনো অ্যাকিউট ট্রমা বা হঠাৎ আঘাত পেল, সেই আঘাতটা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আমরা আইস কম্প্রেশন দিতে বলি। এই সময়টা বরফ দিয়ে সেঁক দেওয়া, জায়গাটাকে মানে মুভমেন্ট না করা, নড়াচড়া না করা এবং জায়গাটাকে উঁচু করে রাখা, এই কয়েকটা জিনিস ফলো করা। 48 ঘন্টার পরে যদি আমরা 72 ঘন্টা ক্রস করে বা একটু দীর্ঘমেয়াদী পেইন হয়, অনেকের দীর্ঘমেয়াদী 6 মাস 1 বছর আগের থেকে ব্যথা, তারা তখন গরম সেঁক দিবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে অ্যাকিউট কন্ডিশনে অনেকে গরম সেঁক দেয়, দিয়ে তার সমস্যাটা আরো বেড়ে যায়। কারণ যখন একটা হঠাৎ আঘাত পেলো, ওই জায়গাটা এমনি ফুলে যায়, লাল হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তো ওখানে যদি আমরা আরো গরম সেঁক দিই, ওখানে ব্লাড সার্কুলেশন আরো বেড়ে যায়, সো এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গাটা আমাদের একটু সচেতন হতে হবে। শীতকালে বাত ব্যথায় আক্রান্ত যে রোগীরা রয়েছেন তাদের খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনা উচিত? ধন্যবাদ। আসলে খাদ্য খাবারের ক্ষেত্রে আমরা কিছু রোগী মানে আমরা দেখি যারা ইউরিক অ্যাসিড বা গাউটি আর্থ্রাইটিসে আক্রান্ত, তাদের কিন্তু এই খাবারের সাথে অনেক সময় তাদের সমস্যাটা বেড়ে যায়। যেমন শীতের সময় আমাদের বেশ কিছু শীতকালীন সবজি থাকে, যেমন আমরা ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের রক্তে বেড়ে যায়, সেটার মধ্যে যেমন সিমের বীজ, বরবটি, পুঁই শাক, হ্যাঁ, তারপর যে রেড মিট আমরা আছে বলি যে গরুর মাংস, খাসির মাংস, লিভার, কলিজা, এইগুলা খেলে তার মানে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা এগুলোকে একটু অ্যাভয়েড করতে বলি বা কম খেতে বলি। এছাড়া প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট একটু ঘাম ঝরিয়ে হাঁটা, এক্সারসাইজ করা বা সূর্যের আলো উপস্থিতিতে আধা ঘন্টা 40 মিনিট মানে সান এক্সপোজার নেওয়া, যেটা আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ভিটামিন ডি যদি পর্যাপ্ত আমাদের শরীরে না থাকে, ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না, এবং ক্যালসিয়াম অ্যাবজর্ব না হলে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়, টিথগুলো দুর্বল হয়ে যায়। সো খাদ্য খাবারের পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন, এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমনটা বলছিলেন স্যার, লাইফস্টাইলটা মেনটেন করা উচিত। তেমন পর্যাপ্ত পানি পান যদি না করে কোনো ব্যক্তি, সেই ক্ষেত্রে কি সে বাত ব্যথার রোগে কোনোভাবে আক্রান্ত হয়ে থাকে? এটা কিছুটা রিলেটেড। আমরা যেমন দেখি যে আমাদের শরীরে যে মেটাবলিজম রয়েছে, যেমন আমরা খাদ্য খাবার খাই, এখান থেকে একটা অংশ কিন্তু আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়, একটা অংশ আমাদের স্টুলের মাধ্যমে বের হয়ে যায়, আরেকটা অংশ আমাদের শরীরে এনার্জি হিসেবে কাজে লাগে। সো এই যে 3টা পার্টে ভাগ করা, এক্ষেত্রে পানির ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীরে আপনি জানেন যে 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগই আমরা পানির কথা বলি। তো এই যে পানির একটা জলীয় বিরাট একটা অংশ, যেটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, আমাদের বোনস গুলাকে নারিশিং করে, মাংসপেশিগুলাকে হাইড্রেট রাখে। সো পানি কম খেলে আসলে শুধু বাত ব্যথা বা ব্যথা রিলেটেড সমস্যা না, শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তার কনস্টিপেশন হতে পারে, তার কিডনি সমস্যা হতে পারে, মানে আমাদের প্রত্যেকটা সিস্টেমই একটা আরেকটার সাথে রিলেটেড। তো এই জন্য বলা হয় যে পানির অপর নাম জীবন। সো পানিটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া প্রত্যেকটা মানুষেরই দরকার। শীতকালে ব্যথানাশক যে ওষুধগুলো সবাই খেয়ে থাকে, সেটা কি নিয়মিত খাওয়া নিরাপদ? না, কখনোই নিরাপদ না। আমরা ওষুধ অবশ্যই খেতে হবে, বাট সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কয়দিন উনি প্রেসক্রিপশন করেছেন, শুধুমাত্র সেই কয়দিন। আর আমরা অনেকে আছে যে 6 মাস, 1 বছর বা 2 বছর আগে একটা প্রেসক্রিপশন করানো হয়েছে একজন চিকিৎসকের কাছে, যেয়ে ওই প্রেসক্রিপশনটায় লেখা আছে 7 দিন বা 10 দিন বা 14 দিন খাওয়ার জন্য। কিন্তু উনি ওই প্রেসক্রিপশনটা ফলো করে 2 বছর 3 বছর খাচ্ছেন। হ্যাঁ, ইভেন তার পরিবারের যদি কেউ অসুস্থ হন, ওই সেম প্রেসক্রিপশন আরেকজন কেউ ফলো করছে। এইটা আমাদের কোনো সময় কাম্য নয়, যার ফলে অনেকেই বিভিন্ন রকম কিডনি ডিজিজ, লিভার ডিজিজে আক্রান্ত হচ্ছে। রিসেন্ট গবেষণায় আমরা দেখতে পেলাম যে এই এনএসআইডি ইনডিউসড মানে যেটা আমরা বলি ব্যথানাশক ওষুধজনিত কারণে অনেকেই কিডনি বিকল হয়ে যাচ্ছে।
সো এই জায়গায় আমাদের সচেতন হতে হবে। ব্যথানাশক ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না। কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করে সেটাকে আমাদের সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যে ওষুধের পাশাপাশি তার ওষুধ ফিজিওথেরাপি নিতে হতে পারে, অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে, বাট তার কারণটাকে নির্ণয় করে সেটাকে রিমুভ করাটাই হলো মূল উদ্দেশ্য। অন্যথায় ব্যথানাশক ওষুধ একটা নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, বাতের ব্যথায়, তাদের জন্য শীতকালে কি কোনো বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন? হ্যাঁ, আমরা বলি যে এই শীতকালে ২ টা জিনিস একটা মানুষের করা উচিত। যেমন আমরা ইতিমধ্যেই বলেছি যে তার লাইফস্টাইলে একটু পরিবর্তন নিয়ে আসা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শীতের সময় একটু জড়সড় হয়ে থাকতে চাই, মুভমেন্ট কম করি, বাইরে কম যাই, যার ফলে জয়েন্টগুলা কিন্তু ব্লাড সার্কুলেশনগুলা কমে যায়। সেক্ষেত্রে তার সমস্যা দেখা দিতে পারে। একটু ওয়ার্ম ওয়েদারে আমরা থাকতে বলি, একটু গরম আবহাওয়ায় থাকলে এই আর্থ্রাইটিস বা পেইন রিলেটেড সমস্যাগুলো বেড়ে যায়। ঠান্ডা এক্সপোজার একটু কম যেতে বলি। সাথে, সাথে খাদ্য খাবারের মধ্যে যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, মানে এই যে নতুন যে সবজিগুলো মার্কেটে আসে বা বাজারে আসে, বা আমাদের ফলমূল খাবার বেশি নেওয়া। আপনি যেমনটি কিছুক্ষণ আগে বললেন, পানি বেশি পর্যাপ্ত পরিমাণে খাওয়া। অনেক সময় শীতের সময় অনেকে ওয়াশরুমে যেতে হয় বলে পানি পান করতে চান না, বা একটু ডিহাইড্রেশন কম থাকে, যার কারণে অনেকে ইউরিন ইনফেকশন হয় বা অন্যান্য জটিলতায় ভুগে থাকেন। এই জিনিসগুলো ফলো করলে দেখা যায় যে অনেকাংশে তারা এই বাত ব্যথার এই প্রকোপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে। শীতকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া এবং বিভিন্ন কাজ শুরু করা, এটিও কি কোনো ক্ষতিকর কারণ হতে পারে? হ্যাঁ, এটা আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে উঠে অনেকে মানে জগিং শুরু করলো। যার ফলে দেখা যায় যে তার হার্ট অ্যাটাক হওয়ার একটা চান্স থাকে। কারণ দেখেন আমরা একটা লং টাইম রেস্টে আছি। হঠাৎ করে আমি জগিং শুরু করলাম, রান শুরু করলাম। অ্যাকচুয়ালি যেকোনো মানে এক্টিভিটিজ এর আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নিতে বলি। আমরা একটু স্ট্রেচিং করে নিতে বলি। যার ফলে দেখা যায় তার মাসল লিগামেন্ট গুলো ওটার জন্য প্রস্তুত হয়। তো সেক্ষেত্রে অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই একজন দৌড়ানো শুরু করলো। দেখা যাচ্ছে তার হার্টে যে পরিমাণ ব্লাড সার্কুলেশন হওয়ার কথা ছিল সেটা হলো না। তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেখা যায় বা হার্টে চেস্ট পেইন শুরু হয়। এগুলো একটা কমন ইস্যু। আমরা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগতে দেখি। সো এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমরা শুরুতেই দৌড়ানো না, আমরা ১ম এ একটু হাঁটবো, একটু স্ট্রেচিং করব, এক্সারসাইজের কিছু অংশ করে দেন গ্র্যাজুয়ালি আমরা একটু আস্তে, আস্তে বাড়াবো। অনেক বয়সের অনেক মানুষই তো বাত ব্যথায় ভুগে থাকেন। কোন সময়ে বুঝতে পারবে যে এখনই আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। বাত ব্যথা আসলে এটা একটা কমন টার্ম, কিন্তু আসলে কার যে বাতরোগ রয়েছে সেটা আসলে নির্ণয় করা দরকার। যেমন আমাদের সোসাইটিতে একটা মিথ আছে যে কোনো রকম ব্যথা হলেই আমরা সেটাকে বাত ব্যথা বলে থাকি বা আখ্যায়িত করে থাকি। অ্যাকচুয়ালি আমার বাতরোগ আছে কিনা, আমার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, বা পৃথিবীতে প্রায় ১০০ বা তার অধিক রকমের বাতরোগ রয়েছে। কোন বাতরোগটি আমি আক্রান্ত, আদৌ আমি বাতরোগে আক্রান্ত কিনা, এগুলো আমাদের জানা দরকার। যেমন আমরা অনেক সময় দেখি যে তার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের কারণে তার পুরা হাত জুড়ে ব্যথা। এটা সে বাত ব্যথা বলে সারা জীবন ধরে এটা আর ভালো হবে না, চিকিৎসা করে লাভ নাই। এই ধরনের সোসাইটিতে মিথ আছে। অনেকে কোমর থেকে পুরো পায়ের দিকে ব্যথা, সে হয়তো সাইটিক নার্ভে কম্প্রেশন। অনেকে গ্রামে অঞ্চলে আমরা শুনতে পাই যে তারা সাইটিকা বাত নামে একটা কথা বলে থাকে। অ্যাকচুয়ালি সাইটিকা রোগটা কোনো বাত রোগ না। এটা আসলে একটা নার্ভের সমস্যা। তো এরকম আসলে সোসাইটিতে অনেক ধরনের মানে মিথ বা সোশ্যাল কিছু মানে ধারণা মানুষের মধ্যে আছে যেটা আসলে অ্যাকচুয়ালি সঠিক নয়। এইসব ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা একটা সময় দেখেন আপনি যে মানুষ চাঁদের অবস্থান দেখে মানুষ সেহরি করতো। আমাদের মুসলিম যারা ইফতার করার সময় তারা দেখতো যে চাঁদে মানে সূর্যের অবস্থান কোথায়, সেটা দেখে তারা ইফতার করতো। কারণ তখন আধুনিক যুগ ছিল না, মনিটর করার মতো তখন ঘড়ি, মোবাইল এগুলো ছিল না। তো এখন কিন্তু সেই যুগে আমরা নেই। এখন আমাদের অনেক আপডেট ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, আপডেট রোগ নির্ণয় পদ্ধতি রয়েছে। তো আপনি কি কারণে আপনার এই ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করার জন্য যথেষ্ট পরিমাণ এখন চিকিৎসা ব্যবস্থা বা ডায়াগনস্টিক প্রসিডিউর রয়েছে। সো আমরা সেই বন্ধ্যত্ব আমলে সেই চিন্তাধারা থেকে বের হয়ে এসে কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করে সেটা যদি আমরা পর্যাপ্ত সঠিক চিকিৎসা নিই তাহলে সেটা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়াও সম্ভব। স্যার, শীতকালে বাত ব্যথা বাড়া এবং ফিজিওথেরাপির ভূমিকা, ব্যায়ামের ভূমিকা সবকিছু জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকের দর্শকরা এই এপিসোডটি দেখে খুবই উপকৃত হবেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়,
এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়। সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন ntvbd.com এ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল NTV নিউজ।